প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি ষষ্ঠ শ্রেণীর গণিতের অনুশীলনী 1.2 এর 5, 6, 7 নং প্রশ্নের সমাধান দেব। চলো তাহলে শুরু করা যাক। তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ আমি 5 নং প্রশ্ন লিখেছি। 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো যা 3 দ্বারা বিভাজ্য। তাহলে এই অঙ্কটি সমাধান করার জন্য আমাদেরকে প্রথমত 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কি জানতে হবে। তাহলে আমরা প্রথমত 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটা লিখব। আমরা জানি দিয়ে লিখব। আমরা জানি 5 অঙ্কের, আমি একটু ছোট করে লিখছি যেন জায়গা সংকলন হয়। 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা সমান হচ্ছে কত? 10,000। এই 10,000 এটাই হচ্ছে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। এখন এই 10,000 সংখ্যাটি আমরা দেখতে পাচ্ছি যে 3 দ্বারা বিভাজ্য নয়। কিভাবে বুঝলাম? কারণ আমরা এই 10,000 সংখ্যাটিতে বিদ্যমান অঙ্কগুলোর যোগফল আমরা দেখতে পাচ্ছি শুধু 1। এখন 1 কিন্তু 3 দ্বারা বিভাজ্য নয়, তাই আমরা বলবো যে এই 10,000 সংখ্যাটিও 3 দ্বারা বিভাজ্য নয়। তাহলে এখন আমরা কি লিখব? কিন্তু 10,000 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য নয়। তাই আমরা কি করব? তাই এর পরবর্তী ক্ষুদ্রতম সংখ্যাটা, এর পরবর্তী ক্ষুদ্রতম সংখ্যা 10,001 নেই। এখন একটা বিষয় দেখো, আমরা এখানে পরবর্তী ক্ষুদ্রতম সংখ্যা 10,001 নিলাম কেন? এর পূর্ববর্তীটা নিয়ে নাই কেন? অর্থাৎ আগের সংখ্যাটা নিয়ে নাই কেন? কারণ আগের সংখ্যাটি নিলে সেটা 4 অঙ্কের হয়ে যায় এবং এর চাইতেও আরও ইম্পর্টেন্ট বিষয়টা হচ্ছে 4 অঙ্কের যখন হবে 10,000-এর আগের সংখ্যাটি হচ্ছে 9,999, যা একটা বৃহত্তম সংখ্যা, আর ক্ষুদ্রতম থাকছে না। তাই আমাদেরকে পরবর্তী সংখ্যাটা নিতে হচ্ছে। আশা করি তোমরা এই বিষয়টা বুঝেছো। তাই আমরা পরবর্তী ক্ষুদ্রতম সংখ্যাটা এটা নেই। এখন দেখতে পাচ্ছি এটাও কিন্তু 3 দ্বারা বিভাজ্য নয়। কেমনে বুঝলাম? আমরা 1 এবং 1-এর যোগফল 2 পাচ্ছি, 2 3-এর গুণিতক নয়, তাই আমরা এটাকেও 3 দ্বারা বিভাজ্য বলবো না। হ্যাঁ, এখন আমরা বলবো যে সংখ্যাটিও, আচ্ছা আমরা একটু কথাটা, এই সংখ্যাটা কত সেটা লিখি। 1 ও 1 সংখ্যাটিও 3 দ্বারা বিভাজ্য নয়। তাই পরবর্তী ক্ষুদ্রতম সংখ্যা 10,002 বিবেচনা করি। 2 নেই বা বিবেচনা করি, তোমরা যে কোনো একটা বলতে পারো। আচ্ছা আমরা নেই লিখে দিই, নেই। এখন আমরা দেখতে পাচ্ছি 10,002টা কিন্তু 3 দ্বারা বিভাজ্য। কিভাবে বুঝলাম? আমরা সংখ্যাগুলো সংখ্যায় বিদ্যমান অঙ্কগুলো যোগ করলাম, অর্থাৎ 1 যোগ 0 যোগ 0 যোগ 0 যোগ 2, আমরা যোগ করে কত পাচ্ছি? 3 পাচ্ছি। এখন 3 তো 3-এর গুণিতক, তাই আমরা সংখ্যাটিকেও 3-এর গুণিতক আমরা 3 দ্বারা বিভাজ্য আমরা বলতে পারছি। তাই আমরা এটা যেহেতু 3 দ্বারা বিভাজ্য, তাই এটাকে একটু আমরা 3 দ্বারা যে বিভাজ্য হচ্ছে সেই বিষয়টা আমরা একটু করে দেখাবো। তাহলে আমরা এখন লিখব যে এখানে, আচ্ছা এখানে লেখার আগে আমরা সরাসরি এইটা যোগ করে দেখাই। এখন 10,002 সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল, সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল, হ্যাঁ যোগফল থেকে 1 যোগ 0 যোগ 0 যোগ 0 যোগ 2, হ্যাঁ 5 অঙ্ক হলো। এবার যোগ করলে আমরা 3 পাচ্ছি। হ্যাঁ 3, এখন আমরা জানি 3 একে 3, তার মানে নিশ্চয়ই 3 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য, অর্থাৎ 3-এর গুণিতক। তাই এই 10,002টাও কিন্তু 3 দ্বারা বিভাজ্য হবে। হ্যাঁ আমরা এদিকে লিখে দিতে পারি, শর্টকাটে আমরা লিখে দিতে পারি যা 3 দ্বারা বিভাজ্য। তোমরা এই কথাটা না লিখে তোমরা চাইলে
এটাকে যে 3 দ্বারা যে বিভাজ্য সেটা তোমরা চাইলে এদিকে লিখে দিতে পারো। এখানে 3 গুণ 1 সমান 3, যা 3 দ্বারা বিভাজ্য, এটি এইভাবেও লিখে দিতে পারো। আচ্ছা আমি ওইভাবে করে দেখাই, এটা তো তোমরা দেখেছো, চাইলে এইভাবে করতে পারো, অথবা এটা মুছে দিয়ে, মানে এটা এইভাবে এটা না লিখে তোমরা লিখবে যে এখানে 3 গুণ 1 সমান 3, যা 3 দ্বারা, সেমিকোলন দেই, 3 দ্বারা বিভাজ্য, 3 দ্বারা বিভাজ্য। এবার লিখব সুতরাং 3 দ্বারা, সুতরাং 3 দ্বারা বিভাজ্য, 3 দ্বারা বিভাজ্য 5 অঙ্কের, 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত পাবো আমরা? এই যে 10,002, এই যে 10,002, এটাই হচ্ছে উত্তর। আশা করি তোমরা বুঝেছো। এটা সম্পূর্ণটা কিন্তু বুঝে বুঝে করতে হবে, এই কথাগুলো কিন্তু মুখস্থ করার বিষয় না, আমরা ধাপে ধাপে বুঝবো। যেমন 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা আমরা 10,000 পেয়েছি, 10,000 3 দ্বারা বিভাজ্য না, তাই পরবর্তী ক্ষুদ্রতম সংখ্যা বিবেচনা করেছি, ওইটাও বিভাজ্য না, তাই এর পরবর্তী ক্ষুদ্রতম সংখ্যা নিয়েছি, দেখা যাচ্ছে ওইটা 3 দ্বারা বিভাজ্য। এগুলো বুঝে বুঝে করতে হবে। আর পূর্ববর্তীটা নিয়ে নেয় কেন? কারণ পূর্ববর্তীটা নিলে 4 অঙ্কের সংখ্যা হয়ে যাচ্ছে এবং সেটা বৃহত্তম সংখ্যা হয়ে যাচ্ছে, যেটা আমাদের প্রশ্নের শর্তের সাথে মিলছে না। প্রশ্নে বলেছে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। আশা করি বুঝতে পেরেছো। এবার আমি পরবর্তী সংখ্যায় যাব। তোমরা এটা দ্রুত লিখে নাও, যদি লেখা না হয় তোমরা ভিডিওটা পজ করে আগে ভালো করে তুলে নাও, তারপর ভিডিওটা প্লে করবে। এখন আমি এটা মুছে দিচ্ছি, এবার পরবর্তী প্রশ্নে যাব, 6 নং প্রশ্নে যাব। 6 নং প্রশ্নটা বলা হচ্ছে, দেখো 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা নির্ণয় করো যা 6 দ্বারা বিভাজ্য। তাহলে এই অঙ্কটি সমাধান করার জন্য আমাদেরকে প্রথমত 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা লিখতে হবে। তাহলে আমরা প্রথমত লিখব যে 6 নাম্বারটা আমরা প্রথমতই লিখব যে আমরা জানি 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা সমান কত? 7টা 9, 7টা 9, 1 2 3 4 5 6 7, তাহলে 7টা 9 দিয়ে দিলাম, এটাই হয়ে গেল 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা। এখন বিষয়টা হচ্ছে 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা আমরা 6 দ্বারা বিভাজ্য কিনা যাচাই করতে বলেছে, বের করতে বলেছে, মানে কোনটা বিভাজ্য সেটা আমাদেরকে খুঁজে বের করতে বলেছে। এখন 7 অঙ্কের যে আমরা বৃহত্তম সংখ্যাটি লিখলাম, এটা 6 দ্বারা বিভাজ্য তখনই হবে যদি এই 7 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি 2 এবং 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য হয়। তাহলে এটা তো 2 দ্বারা নিঃশেষে বিভাজ্য হচ্ছে না, কিভাবে বুঝলাম? কারণ শেষে অর্থাৎ একক স্থানে আমরা দেখতে পাচ্ছি 9 আছে, অর্থাৎ ভেজুর সংখ্যা আছে, তাহলে এটা নিঃসন্দেহে 2 দ্বারা বিভাজ্য নয়। এখন 2 দ্বারা যদি বিভাজ্য না হয় তাহলে এটা 6 দ্বারাও বিভাজ্য হবে না, তাহলে এটা কিন্তু 6 দ্বারা বিভাজ্য নয়। তাহলে আমরা এর আগে একটা কথা, ওই কথাটা লিখে দেব, যদি কোনো সংখ্যা 2 ও 3 দ্বারা বিভাজ্য হয় তবে সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য হবে। এখন এটা তো বিভাজ্য হচ্ছে না, তাই আমরা এখন কি করব? পরবর্তী বা পূর্ববর্তী যেটা নেওয়া যায় সেটা নেব। এখন এটার ক্ষেত্রে দেখো, পরবর্তী সংখ্যাটা যদি আমরা নিতে যাই তাহলে সেটা কত হয়ে যাচ্ছে? 1000 এরকম একটা সংখ্যা চলে আসবে, যেটা ক্ষুদ্রতম সংখ্যায় চলে যায়। তাই আমরা এই যে 7 অঙ্কের বৃহত্তম সংখ্যার পরবর্তী সংখ্যাতে যেতে পারছি না। কেন? কারণ সেটা 8 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হয়ে যাবে। হ্যাঁ, তাহলে এই কথাটা আমরা চাইলে লিখেও দিতে পারি, যেহেতু এই যে 99999 সংখ্যাটির পরবর্তী সংখ্যাটি 8 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, তাই আমরা এই সংখ্যাটির পূর্ববর্তী সংখ্যাটি বিবেচনা করি বা নেই, এই কথাটা লিখব। আমি এত বড় লম্বা লাইনটা লিখছি না, আমি সরাসরি এটার পূর্ববর্তী সংখ্যাটি নিব। তবে তোমাদেরকে বুঝিয়ে দিলাম কেন আমরা পূর্ববর্তী সংখ্যাটা নিচ্ছি,
পরবর্তী সংখ্যাটা নিচ্ছি না। পরবর্তী সংখ্যা নিলে ক্ষুদ্রতম সংখ্যা হয়ে যাবে এবং সেটা 9 অঙ্কের হয়ে 8 অঙ্কের হয়ে যাবে, এটা তাই আমরা নিচ্ছি না। তাহলে আমরা কি লিখব এখন? তাই, আচ্ছা লিখি যে যেহেতু, এদিকে লিখি যেহেতু, মানে এটাতে বিভাজ্য নয় কথাটা আমরা এখনো লিখি নাই, তাই আমি যেহেতু দিয়ে লিখছি। যেহেতু 3 4 5 6 7 এই সংখ্যাটি, এই যে সংখ্যাটি 6 দ্বারা, আচ্ছা 6 দ্বারা বলার আগে 2 দ্বারা বলি, 2 দ্বারা বিভাজ্য নয়, তাই সংখ্যাটি 6 দ্বারাও বিভাজ্য নয়। এখন আমরা সংখ্যাটির পূর্ববর্তী সংখ্যাটা নেব, এই কথাটা লিখব। এখন 9 9 9 9 9 9 কয়টা হলো? 1 2 3 4 5 6 7। সংখ্যাটির পূর্ববর্তী সংখ্যা 9 9 9 9 1 2 3 4 5 6, এই যে 7 নাম্বারটা আমরা 9 না লিখে 8 লিখবো, এটাই হচ্ছে পূর্ববর্তী সংখ্যা। হ্যাঁ, এ তো নেই, এত নেই। এখন আমরা একটু দেখব, এটা যেহেতু জোড় সংখ্যা তাই এটা অবশ্যই 2 দ্বারা নিঃশেষে বিভাজ্য। তাহলে 2 এরটা আমরা যাচাই করে দেখতে হবে না, 3 দ্বারা যায় কিনা দেখব। তাহলে এখন আমরা দেখি যে এখানে আমরা সহজভাবে দেখি, 9 যোগ 9 যোগ 9 যোগ 9 যোগ 9 যোগ 9 কয়টা হলো? 1 2 3 4 5 6। হ্যাঁ, 7 নাম্বারটা আমরা 8 দেব। এখন দিয়ে আবার যোগ করব আমরা। হ্যাঁ, কতটা হলো? যে 1 2 3 4 5 6, তাহলে 6 নং 54। তাহলে 6টা 9 যোগ করলে, 6টা 9 যোগ করলে তোমরা 6 নং 54 পাবে। ওই 54 এর সাথে যদি আমরা 8 যোগ করি তাহলে পাবো যে আমরা 62। 54 এবং 8-এ পাবো যে আমরা 62, 8 4 12, তাহলে এখানে অবশ্যই হবে যে 62। এখন 62টা কি 3 দ্বারা বিভাজ্য? আমরা একটু দেখি। 3 দ্বিগুণে 6, আবার 2 কিন্তু 3 দ্বারা বিভাজ্য না, মানে 3 একে 3 বেশি হয়ে যাচ্ছে। তাহলে আমরা 62 3-এর, বা তোমরা সহজে দেখতে পারো যে 6 এবং 2-এ হচ্ছে কত? 6 এবং 2-এ হচ্ছে 8। 8 কিন্তু 3 দ্বারা বিভাজ্য নয়, তাই 62ও 3 দ্বারা বিভাজ্য নয়। তাহলে যেহেতু 62 3 দ্বারা বিভাজ্য হচ্ছে না, তাই এই সংখ্যাটিও 3 দ্বারা বিভাজ্য হচ্ছে না। এখন 3 দ্বারা বিভাজ্য না হলে কিন্তু, 3 দ্বারা বিভাজ্য না হলে এই সংখ্যাটি 6 দ্বারাও বিভাজ্য হচ্ছে না। তাহলে দেখি লিখে দেই, যা 3 দ্বারা বিভাজ্য নয়, বিভাজ্য নয়। এখন আচ্ছা তাই লিখে, তাই 6 দ্বারাও বিভাজ্য নয়। এখন দেখো, আমরা যদি এবার পূর্ববর্তী সংখ্যা নিতে যাই, এখন এটা যেহেতু হচ্ছে না, আরেকটা পূর্ববর্তী সংখ্যা নেব। এখন এর আগের পূর্ববর্তী সংখ্যাটা নিলে কিন্তু শেষে 7 আসে। শেষে কত আসে? 7। এখন 7 একটা ভেজুর সংখ্যা। এখন 7 সংখ্যাটা যদি নেই আমরা, এর আগের ভেজুর সংখ্যাটা যদি নেই, তাহলে কিন্তু সেটা 2 দ্বারা বিভাজ্য হবে না। এখন 2 দ্বারা বিভাজ্য না হলে সেটা 6 দ্বারা তো বিভাজ্য হবেই না। এই জন্য আমরা পূর্ববর্তী সংখ্যাটা, মানে পূর্ববর্তী ভেজুর সংখ্যাটা না নিয়ে আমরা বলবো যে, বা লিখবো যে এর পূর্ববর্তী জোড় সংখ্যাটি নিব। কারণ জোড় সংখ্যাটি নিলে আমরা অন্তত পক্ষে এটা শিওর হচ্ছে যেটা 2 দ্বারা বিভাজ্য হবে, 3 দ্বারা বিভাজ্য কিনা সেটা একটু যাচাই করলে আমাদের হয়ে যাবে। তাহলে এখন আমরা লিখবো যে তাই এর পূর্ববর্তী জোড় সংখ্যা, পূর্ববর্তী জোড় সংখ্যা হচ্ছে কত? আচ্ছা একটা বিষয় দেখো, এর পূর্ববর্তী, যে পূর্ববর্তী বা আগের বা পূর্ববর্তী। আচ্ছা, পূর্ব মানে তোমরা জানো, পূর্ব মানে হচ্ছে আগে, পূর্বে মানে আগের। হ্যাঁ, তাহলে পূর্ববর্তী জোড় সংখ্যা হচ্ছে কত?
যে 9 9 9 9 9 9, যে 3 3 6টা 9। এবার 7 নংটা আমরা এখন 6 লিখে দেব। কেন 6? কারণ 8 8-এর আগেরটা হচ্ছে 7, যেটা ভেজুর সেটা আমরা নিই নাই, 6টাই নিব, এটা হচ্ছে পূর্ববর্তী জোড় সংখ্যা। তাহলে এইটাকে আমরা এখন এটা নেই বা বিবেচনা করি। এখন এটা যেহেতু এটার একক স্থানে যেহেতু জোড় সংখ্যা আছে, জোড় অঙ্ক আছে, তাই এটা নিশ্চয়ই 2 দ্বারা বিভাজ্য। এখন 3 দ্বারা বিভাজ্য কিনা দেখবো আমরা। 3 দ্বারাটা আমরা কিভাবে দেখবো? এখানে দেখি আমরা, এখানে দিয়ে লিখি। এখানে 9 যোগ 9 যোগ 9 যোগ 9 যোগ 9, 1 2 3 4 5 6, 7 নংটা আমরা 6 দিয়ে দিব। দেখো 1 2 3 4 5 6, 7 নংটা আমরা 6 লিখে দিলাম। এবার যোগ করব আমরা। 6 নং 54 জানি, 54 এবং 6 হচ্ছে কত? 60। একটা বিষয় দেখো, 60 কিন্তু 3 দ্বারা বিভাজ্য। 60 3 দ্বারা বিভাজ্য। তাহলে এখন আমরা লিখব যে, আচ্ছা আমি একটু মুছে দিচ্ছি, উপরে মুছে দেই। হ্যাঁ, তোমরা আশা করি উপরের বিষয়গুলো লিখে নিয়েছো, বা না লিখলে তোমরা পজ করে নিয়ে তারপর ভালো করে লিখে নাও। আমি একটু জায়গা নাই, তাই আমি এদিকে উপরেরটা এদিকে একটু মুছে দেই, অল্প কিছু দূর মুছে দেই। হ্যাঁ, এবার লিখবো যে আমরা এদিক থেকে আবার উপরে যাবো, যেদিকে উপরে আসছি, লিখবো যে যা 3 দ্বারা বিভাজ্য। 3 দ্বারা বিভাজ্য আমরা কিভাবে বুঝলাম? কারণ আমরা জানি 3 বিশে 60, যা 3 দ্বারা বিভাজ্য। এখন এই যে দেখো, এই যে 9 9 9 9 9 9 9 6 সংখ্যাটি, অর্থাৎ এই সংখ্যাটি আর কি, এই যে এই সংখ্যাটি কিন্তু 2 দ্বারাও বিভাজ্য হচ্ছে, 3 দ্বারাও বিভাজ্য হচ্ছে। তাহলে এটা নিঃসন্দেহে 6 দ্বারাও বিভাজ্য হবে। তাহলে এই কথাটা লিখবো আমরা। এখন লিখবো যে আমরা যেহেতু 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7 সংখ্যাটি 2 ও 3 দ্বারা বিভাজ্য, তাই সংখ্যাটি, আমি সংখ্যাটা না লিখে, মানে এই অঙ্কগুলো না লিখে আমরা সরাসরি সংখ্যাটি লিখে দিচ্ছি, সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য হবে। তাহলে আমরা পেয়ে গেলাম এই যে 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা, এই যে 6 দ্বারা বিভাজ্য 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা পেয়ে গেলাম, যা হচ্ছে কত? এটা। তাহলে আমি এই লাইনটা লিখে দিব জাস্ট। তাহলে লাইনটা কি লিখবো? লিখবো যে সুতরাং 7 অঙ্কের 6 দ্বারা বিভাজ্য লিখি, ওই কথাটা লিখি, 6 দ্বারা বিভাজ্য 7 অঙ্কের, 7টা কথায় লিখি আমরা একটু, 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে কত? 9 9 9, 4টা 5 6, এই যে 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা, এটাই হচ্ছে 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এগুলো আমরা মুখস্থ করবো না, এগুলো আমরা বুঝে সমাধান করব। হ্যাঁ, আশা করি তোমরা এই বিষয়গুলো খুব সহজে এখন বুঝতে পারছো। এবার আমি 7 নং প্রশ্নটা সমাধান দেব। তোমরা আশা করি এগুলো লিখে নিয়েছো। লিখে না নিলে হ্যাঁ, তোমরা ভিডিওটা পজ করে ভিডিওটা থামিয়ে লিখে নাও, তারপর আবার প্লে করবে। আচ্ছা, এবার এগুলো সবগুলো মুছে দিচ্ছি আমি। হ্যাঁ, কথাগুলো যে হুবহু যে আমি যেরকম লিখেছি এরকমটা লিখতে হবে না, তোমরা নিজেদের মতো করে সুন্দর করে বুঝিয়ে কথাগুলো লিখবে, তাহলেই কিন্তু হবে। উত্তরটা সঠিক হতে হবে। হ্যাঁ, উত্তরটা সঠিক হতে হবে এবং কথাগুলো নিজেদের মতো গুছিয়ে লিখবো। হুবহু যে কপি করতে হবে আমারটা, এমনটা না। আচ্ছা, এখন 7 নং প্রশ্নটা দেখো। 7 নং প্রশ্নটা বলা হচ্ছে, এই যে 3 0 5 2 7 এই অঙ্কগুলো দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যা 4 ও 5 দ্বারা বিভাজ্য কিনা তা নির্ণয় করো। তাহলে প্রথমে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে 3 0 5 2 7, হ্যাঁ, অঙ্কগুলো, আচ্ছা এটা দ্বারা লিখে দিই, এগুলো দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যা কত? এখানে আমরা বৃহত্তম সংখ্যা বানাবো যে একদম বৃহত্তম সবচেয়ে বড় সংখ্যাটি প্রথমত লিখবে। এখানে দেখতে পাচ্ছি বড় হচ্ছে 7, তারপর বড় হচ্ছে 5,
তারপর বড় পাচ্ছি যে 3, তারপরে 2, তারপরে 0। এইটাই পাচ্ছি আমরা যে এই সংখ্যাগুলো দিয়ে, এই অঙ্কগুলো দিয়ে গঠিত দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যা হচ্ছে এটা। এখন এটা 4 দ্বারা এবং 5 দ্বারা বিভাজ্য কিনা যাচাই করব। এখন 4 দ্বারা 5 দ্বারা কিভাবে যাচাই করব? আমাদেরকে বিভাজ্যতার সূত্র দিয়ে। হ্যাঁ, আমরা প্রথমত লিখব যে এখানে এখানে 7, 5, 3, 2, 0 সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য হবে যদি এর একক ও দশক স্থানীয় অঙ্ক দ্বারা অঙ্ক নিয়ে গঠিত লিখি, অঙ্ক নিয়ে গঠিত সংখ্যা 4 দ্বারা বিভাজ্য হয়। এটা হচ্ছে 4-এর বিভাজ্যতার সূত্র, যে কোনো সংখ্যার একক এবং দশক স্থান নিয়ে গঠিত সংখ্যা যদি 4 দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটিও 4 দ্বারা বিভাজ্য হবে। গঠিত সংখ্যা 4 দ্বারা বিভাজ্য হয়। এখন আমরা একক এবং দশক স্থানীয় অঙ্ক নিয়ে গঠিত সংখ্যা কত পাচ্ছি? 20 পাচ্ছি। হ্যাঁ, তাহলে আমরা এখন লিখব যে সংখ্যাটির সুতরাং একক ও দশক স্থানীয় অঙ্ক নিয়ে গঠিত সংখ্যা হচ্ছে 20, যা 4 দ্বারা বিভাজ্য। 4 দ্বারা, নিচে লিখি। তোমরা একটু এটা একদম খাতার শুরু থেকে লিখবে, যেন এক লাইনে হয়ে যায়, বা এক লাইনে না হলে নিচে আসবে। কিন্তু এই যে আমার মতো যে এরকম যেন না হয়, যে আমি তো এখান থেকে শুরু করেছি, তাই এখানে আমার বারবার এখানে নিচে আসতে হয়েছে। তোমরা এক লাইনের জন্য হয় সেভাবে এটা লাইনটা লিখবে। এবার দেখি, এবার আমরা এটা 4 দ্বারা বিভাজ্য পেয়ে গেলাম। সুতরাং আমরা বলবো যে সুতরাং এই যে 7, 5, 3, 2, 0 সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য। তাহলে 4 দ্বারা বিভাজ্য আমরা পেয়ে গেলাম। এখন 5 দ্বারা বিভাজ্য কিনা জানবো। এখন 5 দ্বারা বিভাজ্য হবে যে যদি একক স্থানীয় অঙ্ক 0 অথবা 5 হয় তাহলে 5 দ্বারা বিভাজ্য। আমরা যেটা কিন্তু দেখতে পাচ্ছি 0, তাহলে এই কথাটা আমরা বলবো। হ্যাঁ, আবার দেখো, আচ্ছা আমরা প্রথমত লিখি কোনো সংখ্যার একক স্থানে 0 বা 5 থাকলে সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য হবে। হ্যাঁ, এখন আমরা দেখতে পাচ্ছি এই ৭৫,৩২০ সংখ্যাটির একক স্থানে 0 আছে, তাই অবশ্যই এটা 5 দ্বারা বিভাজ্য হবে। তাহলে আমি এই কথাটা এখন আমি একটু উপরে লিখব। আচ্ছা, আমি এখন এগুলা মুছে দেই, এটা মুছে দেই, প্রশ্নটা মুছে দেই। হ্যাঁ, লিখব যে যেহেতু সংখ্যাটা হচ্ছে কত, ৭৫,৩২০ এর একক স্থানীয় অঙ্ক 0, তাই ৭৫,৩২০ সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য হবে। তাহলে আমরা এই যে 7 নং প্রশ্নটিরও সমাধান দিয়ে দিলাম। এই হলো 5, 6, 7 নং প্রশ্নের সমাধান। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফিজ।